साला अभी अभी हुआ यकीन के आग है मुझ में गही हुई सुबह मैं जल गया सूरज को मैं निगल गया रूबरू रोशनी रूबरू रोशनी है धुआं झटा खुला गगन मेरा नई डगर नया सफर मेरा जो बन सके तू हम सफर मेरा नजर मिला जरा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে 5:30। ভিডিওটা যেতে যেতে লেট হবে। গতকালকে যে ভিডিওটা তোমরা পেয়েছো আমার কন্ট্রোভার্সি চ্যানেল থেকে, সেই ভিডিওটা আগের দিন রাত্রেবেলা করা ছিল, বাট আমি সারাদিন যেহেতু খুব ব্যস্ত ছিলাম আমার কর্তামশাইয়ের জন্মদিন নিয়ে, তো সেই কারণের জন্য কিন্তু আমার ভিডিও দিতে দিতে দেরি হয়ে গেছিল। আর আজকে গতকালকে আমার টিপিক্যালি অর্থে আমি একা হাতে সবকিছু করেছি। ব্লগ ভিডিওতে আমি সেইভাবে বলিনি, কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেলের জন্য রেখে দিয়েছি যে টিপিক্যাল অর্থে একা হাতে করেছি। ওই যে অনেকেই বলে না একা হাতে করে খাওয়ালাম, একা হাতে করে খাওয়ালাম, দিস ইজ কল একা হাতে করা, যেটা কিনা আমি গতকালকে করেছি। কারো কাছ থেকে আমি একটুও সাহায্য নিইনি। আর এটা যে কি শান্তি, কারণ একা হাতে মানে নিজের হাতে করে, একা হাতে না নিজের হাতে করে সবাইকে খাওয়ানো, সবার মুখে অন্ন তুলে দিয়ে তারপরে নিজে গ্রহণ করা, সে মানে একটা মানে আলাদাই শান্তি। যারা করে তারা জানে। হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা তো মিটে যায়, সেই কষ্টটা ধীরে ধীরে লাঘব পায়, কিন্তু সেই সময়ের যে আনন্দ সেটা ফিল করার আনন্দটাই আলাদা, সেই আনন্দটা ফিল করার আনন্দ আলাদা। তো যাই হোক, আজকেও সেই কারণের জন্য একটু দেরি হচ্ছে। আজকে আবার মন্দিরার চ্যানেল থেকে স্ট্রিম লাইভ করেছিলাম, তো সেখানটায় 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা আমরা স্ট্রিম লাইভ করেছি। কিভাবে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি, প্রায় 2 ঘন্টা। তো সেই সব মিলিয়ে স্নান খাওয়া দাওয়া করে ঠোরে তারপরে আস্তে আস্তে লেট হয়ে গেল। তারপরে অনেক কিছু আমি ভাবছিলাম, অনেক কিছু দেখছিলাম, সেইটা নিয়ে অনেক কিছু ভাবছিলাম। তারপরে ভাবলাম যে না, চলো আমার দর্শকগণ আমার ওয়েট করছে, আমার জন্য ওয়েট করছে, চলো ক্যামেরাটা অন করি, ভিডিও শুট করি। তো আমি এই ওয়াইটির কন্ট্রোভার্সি শুধু জগতে নয়, এই ওয়াইটিতে এই যে আমাদের যে গ্রাউন্ড আছে, ব্লগারদের লাইফেও আমার ইম্প্যাক্ট একটুখানিও যে আছে সেটা তোমরা সবাই জানো, কিঞ্চিত পরিমাণ আছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়েই দাও, তারা তো সবাই নামে ইন্ডিভিজুয়াল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বাদ বাকিটা নাই বা বললাম, তোমরা সবাই জানো। সেটা তো বরাবরের জন্য ছিলই। আমার ভালো যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস আছে বেশ কিছু ভিউয়ার্স আছে যারা কিনা কোনোভাবেই সহ্য করতে পারে না, কোনোভাবেই সহ্য করতে পারে না। তো আজকে সেই জিনিসটা দাঁড়িয়ে গিয়ে 5 লাখের চ্যানেলওয়ালা একটা ক্রিয়েটারের ওপরে গিয়ে পড়বে, সেই প্রকোপটা আমি ইমাজিনও করতে পারিনি, আমি ভাবতেও পারিনি। বিষয়টা হলো মন্দিরার চ্যানেল থেকে স্ট্রিম লাইভ করেছি। এবার এই যে মন্দিরার সঙ্গে আমার যে নতুন করে একটা সম্পর্ক আমরা রিস্টার্ট করেছি, সেটা কেউ হজম করতে পারছে না, সহ্য করতে পারছে না, বিষের মতন লাগছে, চোখে কটকট করছে। হ্যাঁ, না কোনো কারণ নেই, কিন্তু এমন না যে মন্দিরের সঙ্গে আমি মিশে যাদের চক্ষুশূল হয়ে গেছি তাদেরকে নিয়ে কোনো কথা বলছি বা তাদের ক্ষতি কামনা করছি, তাদের নিয়ে সমালোচনা করছি, এরকমটা তো কিচ্ছু না। কিন্তু আমাকে যদি কেউ ভালোবাসলো সেটা এদের কারো সহ্য হবে না। আর সেটা যদি উপরন্তু হয় মন্দিরার মতন বড় ব্লগার, কেন সহ্য করবে? কোনো কারণ থাকুক বা না থাকুক, জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেই হবে এটা। আর তার প্রকোপ এবার ডাইরেক্ট গিয়ে পড়ছে মন্দিরার উপর। আমি শুধু ভাবছি যে মানুষের জ্বলনটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তারা বলছে আমার সখ্য বা আমার সঙ্গ যদি মন্দিরা ত্যাগ না করে তাহলে মন্দিরার পাস্ট নিয়ে ঘাটবে। এই কথাগুলো সেই মানুষগুলো বলছে যেই মানুষগুলো একটা সময় যখন কিনা আমি মন্দিরার বিপক্ষে ভিডিও করতাম তখন কন্টিনিউয়াসলি এই কথা বলে গেছিল যে মন্দিরা ভালো করে সংসার করুক, সেটা আমি চাই না। সেটা বলে তারা ভিডিও করতো, স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করতো, এই সমস্ত বলতো। এখন তারাই সেই সেম কাজ করছে। কিসের জন্য?
কিসের জন্য করছে না, আমার সঙ্গে মন্দিরা একটা সখ্যতা তৈরি করেছে, তাই আমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়ে যাচ্ছে, সেটা দেখছে, বুঝতে পারছে, তার জন্য। এখন কি আমি মন্দিরা ভালো করে সংসার করুক সেটা চাইছি না, তার জন্য কি আসছে? অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে এরা কোনোদিনই কারোর ভালো চেয়ে আমাকে উল্টোপাল্টা বলেনি, এটা কখনোই না যে কারোর ভালো চাওয়ার জন্য আমাকে উল্টোপাল্টা বলেছে, না, এদের আমার বিপক্ষে যেতে হবে, তার জন্যই এরা সামনের মানুষটাকে হাত করে নেয়। আজকে ভাবো, এই যে মারু, বোঝাতে পারলাম? নামটা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। স্যান্ডি ম্যান্ডি নামটা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। এখনো দেখছি এই মন্দিরাকে বা সোমনাথকে নিয়ে যারা আমার এগেইনস্টে কথা বলছে বা মন্দিরাকে লিটারেলি থ্রেট দিচ্ছে, তারা ওই স্যান্ডি ম্যান্ডি নামটাই ইউজ করছে। কোনো অকাত, কোনো অস্তিত্ব, অকাত বলবো না, কোনো অস্তিত্ব কি এদের আছে? আছে কি এদের কোনো অস্তিত্ব? যারা কিনা আমার দেওয়া নাম ব্যবহার করছে, তারা আবার বলছে যে আমার থেকে মন্দিরাকে দূরে থাকতে, নতবা মন্দিরার পাস্ট নিয়ে ঘাটাঘাটি করবে। এরা নিজেদেরকে মানুষ বলেও দাবি করে, কি আশ্চর্য বিষয়, তাই না? তো এবার বিষয়টা হচ্ছে, কেন মন্দিরা আমাকে মেনে নিয়েছে দুধ, কেন মন্দিরার সঙ্গে আমার বন্ডিংটা এতটা স্ট্রং হয়েছে? এটার কারণ হিসাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে চাচ্ছে, যেহেতু আমি মন্দিরার একটা ভুল সময়ে সঙ্গ দিয়েছিলাম, সেই কারণে মন্দিরা নাকি আমাকে ভুলতে পারছে না, বা আমাকে সামনে পেলে ও সেই জিনিসগুলো নাকি এবার ফিল করে। এটা হচ্ছে তাদের বক্তব্য। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা বলা মানুষগুলো গজনি টাইপ। হ্যাঁ, গজনি। আমিও চাইলে বলতে পারতাম মার জুতো মার, এরকম ভাবে আমিও বলতে পারতাম। না, সবার একটা লেভেল আছে, প্রত্যেকের একটা লেভেল আছে। আমি যদি যাকে আমি সহ্য করতে পারি না বা যার কথাবার্তা শুনলে আমার ডিস্টার্ব ফিল করি, তার মতন বক্তব্য যদি আমি রাখি, পার্থক্য কি থাকবে, তাই না? তো আমি আমার মতন করেই বলবো। তো কি বলছিলাম, যে যেহেতু আমি নাকি মন্দিরাকে তখন হেল্প করেছিলাম, সেই কারণে নাকি মন্দিরা আমার প্রতি টান বেশি। তোমরা সবাই জানো যে এই বিষয়টার মধ্যে আরো কে কে ইনক্লুড ছিল। মারু ইনক্লুড ছিল, মন্দিরার মা ইনক্লুড ছিল, মন্দিরার ননদ ইনক্লুড ছিল। কই তাদের সঙ্গে যখন মিলমিশ হয়ে গেল, তখন তো এই ব্যক্তিবর্গের কোনো রকম কোনো আপত্তি ছিল না, কোনো রকম কোনো আপত্তি ছিল না। উল্টে সবাই বাহবা জানিয়েছে যখন কিনা নিপা কাকিমার সঙ্গে মন্দিরার আবার মিল হলো, মন্দিরা ভবনে গিয়ে নিপা কাকিমা উঠলো, সবাই বাহবা জানিয়েছে। ননদের সঙ্গে তো সবসময় ঠিকই ছিল, তাই না? মারুর সঙ্গেও আবারও পুনরায় সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। প্রবলেমটা এক্স্যাক্টলি শুধু আমাকে নিয়ে, যে কিনা একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আমি উপস্থিত হয়েছিলাম মন্দিরার লাইফে। মন্দিরার লাইফে আমি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে উপস্থিত হয়েছিলাম। এদের ডাইরেক্ট টার্গেট অনলি আমি, যেহেতু এরা জানে যে আমার ইগনোরেন্স পাওয়ার আউট অফ দ্য লেভেল, আমি লেভেলের বাইরে গিয়ে ইগনোর করতে পারি, এটা এদের আইডিয়া আছে। সেই কারণে আমাকে টার্গেট না করে মন্দিরাকে টার্গেট করছে, যে যদি তুমি নিজের ভালো চাও, সোমনাথকে তো রীতিমতন থ্রেট দেওয়া হচ্ছে যে তোমার শির দ্বারায় যদি জোর থাকে তাহলে তুমি, মানে আমার কথা বলছে, আমাকে যাতে ঘরে ঢুকতে না দেয়, ফ্যামিলির ভেতরে এন্টার করতে না দেয়, এই সমস্ত ভাবে থ্রেট দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি আমার তরফ থেকে নিজের জায়গায় স্টিল আছি, নিজের জায়গায় স্ট্যান্ড, একদম নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি নড়বো না, চড়বো না। পরীক্ষা আমাদের সম্পর্কের, আমার সঙ্গে মন্দিরার সম্পর্কের পরীক্ষা। এখানে তোমরা একটা জিনিস নোটিশ করেছো, পায়েলদি এবং সোনালিদি এই দুজনকে কিন্তু ইনক্লুড করা হয়নি, এই দুজনকে কিন্তু ইনক্লুড করা হয়নি। ঠিক আছে, অনলি আমাকে আর মন্দিরাকে ইনক্লুড করা হয়েছে। যাই হোক, পায়েলদি আর সোনালিদি এই বিষয় থেকে একটু হলেও সেফ দূরত্বে আছে। এই যে বলে দিলাম, এবার আর সেফ থাকবে না, এইবার আর সেফ থাকবে না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমার হচ্ছে মেন জ্বালা আমাকে নিয়ে। তো আমি বলবো এটা হচ্ছে আমাদের সম্পর্কের পিওরিটির পরীক্ষা। কোন রকম কোনো বড়াই করব না আমাদের সম্পর্ক নিয়ে আমি।
যে তোরা যতই চেষ্টা কর, তোরা যতই বল না কেন, আমরা অটুট থাকবো, পুরো ফেভিকল আঠা দিয়ে নিজেদেরকে আটকে রাখবো। না, এরকম বড়াই নিজের জীবন নিয়ে কেউ বড়াই করতে পারে না, নিজের নিঃশ্বাস নিয়ে কেউ সিওরিটি দিতে পারে না, একটা সম্পর্ক নিয়ে বড়াই না। এটা আমি বলবো পরীক্ষা, আমাদের ধৈর্যের পরীক্ষা, আমাদের ওটাকে কি বলে, বিশ্বাসের পরীক্ষা, সবকিছু। আজকে সোনালিদি আমার নামে কি কি নোংরা নোংরা কমেন্ট করেছিল, আমাকে কি কি বাজে কথা বলেছিল, সেই বিষয়গুলো আমার সামনে তুলে ধরা হচ্ছে। কেন? যাতে করে আমি রেগে গিয়ে আবারও সরে আসি বা ভুল বোঝাবুঝি তৈরি হয়। তো আমি একটাই কথা বলবো, এই ধরনের ছেলে মানুষের প্রয়াস যারা করছে তারা সত্যি সত্যি নিজের স্ট্যাটাস দেখাচ্ছে, নিজের লেভেল দেখাচ্ছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি গজনি নই যে আমি সবকিছু ভুলে গেছি, আমি সব জানি, আমি কি করেছি না করেছি, আমি কার সাথে কি করেছি না করেছি, অন্য কেউ আমার সাথে কি করেছে না করেছে, আমার সব কিছু মনে আছে। সুতরাং আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এত বৃথা প্রচেষ্টা করতে হবে না। এর আগেও প্রচুর বার করা হয়েছে, প্রচুর মানুষ মিলে করেছে, একজন না, পার্টিকুলার একজনকে বলছি না, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুলে তুলে ভিডিও ক্লিপ তুলে তুলে আমাকে আমার মাথার মধ্যে ঢোকানো হয়েছে। দেখ তোকে কি বলেছিল, দেখ তোকে কি বলেছিল। আমার কাছে এগুলো ম্যাটার করে না, আমার কাছে ইনার পাওয়ারটা ম্যাটার করে। তো এই অগ্নি পরীক্ষাতে এক প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, আরেক প্রান্তে দাঁড়িয়ে আছে মন্দিরা। ঠিক আছে, আমি কখনোই চাইবো না যে আমার জন্য মন্দিরার পাস্ট তুলে মন্দিরাকে নোংরা কথা বলা হোক, আমি কখনোই চাইবো না। আবার আমি এটাও চাইবো না যে আমার সঙ্গে যখনই কারো সখ্যতা তৈরি হবে বিনা কারণে মানুষ এসে সেখানটায় ভাঙতি দেবে আর আমি সরে আসবো, এটাও আমি কোনোদিনও চাইবো না, এটা আমি কোনোদিন হতেই দেব না। আমি যেই জায়গায় আছি মন্দিরার সঙ্গে এখন বর্তমানে যেই সম্পর্কে এই সম্পর্কটায় আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, আমি স্টিল সেখানেই স্ট্যান্ড করব। ঠিক আছে, বাদ বাকি উপরওয়ালা জানে, বাদ বাকি সবকিছু উপরওয়ালা জানে। ঠিক আছে, এবং আমি মন্দিরাকে যতটুকু চিনেছি তাতে করে আমি পুরো পরিষ্কার করে বলতে পারি যে হ্যাঁ, ও ধরে রাখতে জানে, এবং আমি যদিও বা একটুখানি রাগঝোঁক দেখাই, ও কিন্তু সেটাকে মানিয়ে গুছিয়ে নেয়। এটা আমি অনেকবার বলেছি, আজও বলছি। এই কথার কিন্তু দেখো, ধ্রুব সত্যই থাকে, সত্য সবসময় সত্যই থাকে, তাকে কখনো বদলানো যায় না, এবং মুখ থেকে সেটাই বেরোবে। আমি যদিও বা একটু রাগঝোঁক করি, মন্দিরা কিন্তু জায়গায় নিয়ে আসে, এই ক্ষমতাটা ওর আছে। আর আমি এটাও বলেছি যে আমি যতই রাগঝোঁক দেখাই না কেন, আমি ভেতরের কিন্তু চাই, মানে মন্দিরা যেটা মুখে করে দেখাচ্ছে বা কাজে করে দেখাচ্ছে সেটা কিন্তু আমিও চাই, বাট আমি একটুখানি এরকম আমি করি। ঠিক আছে, তো যাই হোক, আমি দেখলাম লাইভটা হওয়ার আগে অনেক ভিডিও নেমেছে, তো আমি সবার ভিডিও দেখি না, বিশ্বাস করো আমি দেখি না, আমার মনে চায় না। আমি তাই বলছি মন্দিরাকে, তাই বলছি যে তোর মতন যদি আমার 5 লাখের চ্যানেল হতো, আমি সত্যিই নিজের মতন ভিডিও দিতাম, দর্শকদের, মেন তো দর্শকদের এন্টারটেন করতাম, দর্শকরা কি কমেন্ট করছে সেই অনুযায়ী তাদেরকে রিপ্লাই দেওয়া, তাদেরকে রিয়াক্ট করা, সেইটুকু করতাম, বাস, দ্যাটস ইট। আমি কি, আমার ঘরের লোকজন জানে আমি কি ভিডিও দিচ্ছি, তাতে করে আমার দর্শক স্যাটিসফাই হচ্ছে কিনা, আমার এইটুকু সে মতলব, আমার আর কারোর সঙ্গে কোনো মতলব নেই। তারপরে যদি আমার সঙ্গে কারোর ভালো সম্পর্ক হয় তাহলে সেটা আউট অফ দ্য সোশ্যাল মিডিয়ার বাইরে সেটা। কিন্তু যেহেতু এখানটায় আমিও একজন সোশ্যাল মিডিয়াতে রয়েছি, ক্রিয়েটার, এবং মন্দিরাও ক্রিয়েটার, সেই কারণে আমাদের বিষয়টা চাক্ষুষ চলে আসছে, আর এই কারণেই সবার গাত্রদাহের কারণ। আজ পর্যন্ত এই যে মারুর জন্মদিনে শিল্পীদি গেছিল, আমি একটা বারের জন্য কন্ট্রোভার্সি করেছি, আমার যে কটা মনে আছে সেই কটার কথা বলছি। তারপরে এই যে জাস দিদি কত লোকের বাড়িতে গেছে, আমি কোনোদিনও সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করিনি। তারপরে গীতাদি মন্দিরের বাড়িতে পুরো মন্দিরের মায়ের জায়গা, নিপা কাকিমার জায়গা নিয়েছিল, সেই নিয়েও আমি কিছু বলেছি। তারপরে গীতাদি, তারপরে আরো বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাচ্চার বাবার বাড়িতে গেছিল, সেই নিয়েও কি আমি কোনো কন্ট্রোভার্সি করেছি? আমি মানে কি বলবো, আজ পর্যন্ত ইনসিকিউর কোনোদিনও হইনি, আর ইনসিকিউরিটিতে ভুগিও না, আমার প্রয়োজন পড়ে না। আমি নিজের জায়গায় নিজের মতন থাকতে ভালোবাসি,
তারপরে যদি কেউ হাত বাড়ালো আমি অবশ্যই গ্রহণ করি। আর যদি মনে হলো যে না আমার একে পছন্দ হচ্ছে না, আমি তাকে দেখতেও যাই না। কে নিজের লাইফে কি করবে না করবে, কাকে ডাকবে না ডাকবে, কার সাথে মিশবে না মিশবে, সেটা কি আমরা ডিসাইড করে দেব? আমরা ডিসাইড করে দেব? এইবার আরো একটা কথা, সেটা হচ্ছে মারুকে কেন সেকেন্ড চান্স দেওয়া যাবে না? আমাকে যদি সেকেন্ড চান্স দেওয়া যায়, মারুকে কেন সেকেন্ড চান্স দেওয়া যাবে না? বিষয়টা হলো মন্দিরা মারুকে কিভাবে ভালোবেসেছিল আমরা যারা কাছাকাছি ছিলাম আমরা জানি। আর সব থেকে বেশি জানে মারু, সব থেকে বেশি জানে মারু। আজকে অনেক কিছু তোমাদের সাথে ক্লিয়ার করব, ঠিক আছে? কারণ আমি এখান থেকে না উগলালে অন্য জায়গা থেকে তোমরা উগলানি দেখতে পাবে না। মারুকে সেকেন্ড চান্স তো বহু আগে দেওয়া হয়ে গেছিল। মারুকে তো মন্দিরের সেকেন্ড চান্স বহু আগে দিয়ে দিয়েছে, জানো না? না তোমরা? আচ্ছা তোমরা জানো, সব জানো, তোমাদের মেমোরি বড্ড খারাপ, উড়ে যায়। আমি একটু মনে করিয়ে দিই। যেই সময়ে মন্দিরা সেই সময় চলছিল, খারাপ একটা জোন যাচ্ছিল, সেই সময়টাতে মন্দিরা মারুদের বাড়িতে যায়, 21 দিনের জন্য থাকে, দিয়ে থুয়ে কতখানি ভরিয়ে দিয়ে এসেছে। সে মন্দিরার যত খারাপ সময়ই থাকুক না কেন, সেই সময়টাতে শুধু চ্যানেল দাঁড় করানো নয়, ওকে পার্সোনালি দিয়ে থুয়ে একটা শোকেস দেওয়া, বাজার ঘাট করা, তারপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া, চেয়ে নেওয়া, মানুষকে দিয়ে চাইয়ে নেওয়া, ঠিক আছে? তারপরে এইগুলো তো হয়েইছে। সাথে মারুর মা কিন্তু মন্দিরার কাছ থেকে 15,000 টাকা ধার হিসেবে নিয়েছিল, সেটা আজ পর্যন্ত মন্দিরার কাছে ফেরত আসেনি। তোমরা কারা, কয়জন এত বড় বিট্রেমির শিকার হয়ে, কয়জন নিজেদের লাইফে নিজেদের সংসারে একটা মানুষকে রিএন্ট্রি দিতে, তোমরা কয়জন দিতে? যারা তোমরা আজকে বলো যে মারু কি দোষ করলো, তোমরা কয়জন নিজেদের লাইফে নিজেদের সংসারে, সবচেয়ে বড় কথা নিজেদের মনে রিএন্ট্রি দিতে, কয়জন দিতে? ওই টাকা গেল। ওই শোকেসটা কি বলেছিল মন্দিরা কি বলেছিল? মারু বলেছিল যে এটা তোর বিয়ের গিফট হিসেবে দিলাম। ওই শোকেসটা ওই বাড়িতেই রয়েছে, ঠিক আছে? তারপরে মন্দিরা যখন ওই একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল, যেই লাইভে ও একটু কি বলবো ডুকু করে এসেছিল, নিজের জ্বালা বুঝতেও পারেনি যে এটা ওর লাইফে কি এফেক্ট ফেলতে চলেছে। তো সেই সময় সেই ভিডিও নিয়ে মারু আর মারুর মা কিন্তু মন্দিরাকে গালাগালি দিয়ে ভিডিও করেছিল। তার পরিবর্তে কিন্তু মন্দিরা ভিডিও করেছিল, সে আমার বিপক্ষে গিয়ে ভিডিও করেছিল, মারুর বিপক্ষে গিয়ে ভিডিও করেছিল, ভদ্র ভাষায় ভিডিও করেছিল। এই তো একটার পরে আবার যে তোমরা দেখলে মারুর রিএন্ট্রি মন্দিরার বাড়িতে, তো সেকেন্ড চান্স, সেকেন্ড বার, সেটা তো সেকেন্ড বার। আর কবার সেই আসলো। তারপরে আমার সঙ্গে হঠাৎ করে সখ্যতা তৈরি হয়ে গেল। তার মধ্যে যে সোনালিদির এন্ট্রি হয়ে গেছে আমার কোনো জানা নেই, আমি কিন্তু জানি না। তারপরে ব্রেকআপ হলো, তারপরে আমার সঙ্গে হলো, ওই ঘটনা, ওই ইতিহাস তোমরা জানো। তারপরে বিয়ে ঠিয়ে করে যখন রেজিস্ট্রি করে যখন রানাঘাটে গিয়ে উঠলো, মন্দিরার কানে আমার নামে ভাঙানির পর ভাঙানি, ভাঙানির পর ভাঙানি। একদিকে আমার সাথে ফোন কলে ভালো মতন কথা বলছে, ভালো মতন ব্যবহার করছে, আর অন্যদিকে আরেকটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমাকে নিয়ে রীতিমতন খিল্লি চলছে। কে বিশ্বাস করবে এই মেয়েকে? কে বিশ্বাস করবে? আজকে ওদের নোংরা নোংরা কথা আমার কাছে এসেছে রেকর্ডিং। আমার কোনো নোংরা কথা ওরা শোনাতে পারবে যে ওদেরকে নিয়ে আমি বলেছি, সম্পর্ক ঠিক থাকার সময়ে বলেছি? ওরা বলতে পারবে? তাহলে কি করে তুমি যদি দেখো যে তোমার সামনে তোমার সঙ্গে যে মিশছে সে অন্য একজনের নামে তোমার সাথে বিচিং করছে, অথচ তার সঙ্গে কিন্তু তার সম্পর্ক রয়েছে ভালো, তাহলে তোমার মনের মধ্যে এটা আসবে না যে আজকে ওকে নিয়ে আমার কাছে বলছে, তাহলে আমার কথা নিশ্চয়ই ওর কাছে গিয়ে বলছে? তোমাদের মনের মধ্যে এই সন্দেহ আসবে তো? তোমরা জানো এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এই ধরনের দেশাত্মবোধক যে সমস্ত সিরিয়ালগুলো হতো, সেখানটা একটা জিনিস দেখেছো যে দেশদ্রোহীদের ইংরেজরা পর্যন্ত জানে মেরে ফেলতো, তাদের কাজ করিয়ে নিত, করিয়ে নেওয়ার পরে যখন বকশিস দেওয়ার সময় আসতো তখন কি বলতো যে নিজেদের দেশের বিরুদ্ধে যখন তোরা গেছিস তখন আমাদের বিরুদ্ধেও তোরা যেতে পারবি, দিয়ে কাজ উদ্ধার করে মেরে ফেলতো। মারু ঠিক সেই কাজটা করতো,
আমার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমার নামে ওদের সঙ্গে বিচিং করতো, ওদের সাথে ভালো সম্পর্ক রেখে ওদের নামে আমাকে বলতো। তোমরা দেবে রিএন্ট্রি এরকম মেয়েকে, এরকম মানুষকে তোমাদের লাইফে রিএন্ট্রি দেবে? আর সবচেয়ে বড় কথা, এইগুলোকে যদি সাইডেও রাখি, ওকে যদি বুঝিয়ে শুনিয়ে যে না আমরা সবাই একই জায়গায় আছি, আমরা সবাই কিন্তু বোনের মতন, তুই ওর সঙ্গে মিশেছিস, তুই ওদের বাড়িতে গিয়ে খেয়েছিস, তুই কেন বলছিস ওদেরকে নিয়ে এরকম কথা, তাই না? বুঝিয়ে শুনিয়ে যদি জায়গা মতনও আনি, তারপরেও ওর সঙ্গে যে রয়েছে ওর স্বামী, সে কোনোদিনও ঠিক থাকতে দেবে না সম্পর্ক। আজকে তোমরা যারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও, একবার গ্রাউন্ড ফ্লোর থেকে ধরো ফার্স্ট ফ্লোরে গেলে, সিঁড়ি দিয়ে গেলে, ওঠার পরে কি সেই সিঁড়িটাকে মেরে ভেঙে দেবে? বা লিফটে করে উঠলে সেই লিফটটাকে কি খারাপ করে দেবে? দেবে কি? হ্যাঁ কি না? কখনো সেটা হয়? কারণ তোমরা জানো যে আমরা উপরে উঠেছি, আমাদেরকে নিচে নামতে হবে, তাই সবকিছু অক্ষুণ্ণ থাকুক। কিন্তু মারু সেই কাজটা করেনি। মারু কি করেছে? একের পর এক সিঁড়ি টপকে 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 উঠে সেই সিঁড়িকেই লাথি মেরে সরিয়ে দিতে চেয়েছে। আর খুব স্বাভাবিক ফলস্বরূপ ও কিন্তু ধমাস করে পড়েছে। হ্যাঁ, ওর ভিউজ আপ হয়েছে। এই বিষয়টা নিয়ে একটা কথা বলি, আমার খুব হাসি পেয়েছে। আমার কমেন্ট বক্সে আছে কমেন্টটা, গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে, প্রথমে তো মন্দিরার চামচা বলেছে, তো সেটা যে কতখানি হাস্যকর কথা সেটা তোমরা আজকে এই ওয়াইটির গরম পরিবেশ দেখলে বুঝতে পারবে যে সত্যি যদি আমি মন্দিরার চামচা হতাম তাহলে এত মানুষের গাত্রদহন হতো না। আজকে সবাই বুঝতে পেরেছে আমাকে চামচা বানানোর ক্ষমতা কারণ নেই। হ্যাঁ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে, বাট না, হুকুমদারি ফলাতে পারবে না। আমার যেটা বলার আমি সেটাই বলবো। কি বলছিলাম, কি বলতে যাচ্ছিলাম জানো? 2 তারিখে ভুলে গেলাম, দাঁড়াও। যেটা বলছিলাম যে ওকে যদি ঠিক জায়গায় আনিও আমরা, যে না তুই এটা করছিস, যে এটা ঠিক করছিস না, এটা ভুল করছিস, কিন্তু ওর সঙ্গে যে আছে সে কিন্তু কোনোদিনই হতে দেবে না, কারণ ওটা তার স্বভাব। ও কিন্তু ইন্টেনশনালি করছে না, মানে মারুর হাজবেন্ডের কথা বলছি, সে কিন্তু ইন্টেনশনালি করছে না, তার ওটা স্বভাব। যে এক জায়গায় গিয়ে গেড়ে বসবো, সেই জায়গা থেকে আশপাশ থেকে সবাইকে সরিয়ে দেবো, গাছের ফলটা শুধু আমিই খাবো, ওটা ওর স্বভাব। সম্পর্ক এইভাবে চলে না, সম্পর্ক এইভাবে চলে না। তো যাই হোক, তো সেই কারণেই বলছি, যারা বলছে যে মারুকে কি সেকেন্ড চান্স দেওয়া যায় না, মারুকে সেকেন্ড চান্স কেন, 3rd চান্স 4th চান্স সব দেওয়া যায়, কিন্তু ওর সঙ্গে যে রয়েছে সে কোনোদিনও স্টে করতে দেবে না এই সম্পর্ক। আর তার এতটাই নোংরা মন মানসিকতা, সে না দিদি জ্ঞান করে, না মা জ্ঞান করে, কোনো সম্পর্কের জ্ঞান করতে জানে না, কোনো সম্পর্কের জ্ঞান নেই। তো এটা নিয়ে আমি মারুকে বলেছি। আর আমি তো বললাম হয়তো সোশ্যাল মিডিয়াতে আসবে না বিষয়টা, বাট এরকম সময় আসবে ওর জীবনে যখন কিনা ওর গিল্ট ফিল হবে যে সত্যি তো আমাকে তো বলেছিল, আমাকে বলেছিল, ওকে নিয়ে সাবধান হতে বলেছিল, কিন্তু আমি হইনি। এরকম সময় অবশ্যই আসবে, বুঝতে পেরেছ? সরি, আজকে মারুর ভিউজ ভালো আছে, তার জন্য মারুর সামনে সবাই চুপ করে রয়েছে। এমন একটা দিন আসবে যখন, যেটা কিনা খুব স্বাভাবিক, আজকে এত ভিউজ হচ্ছে বলে প্রত্যেকদিন এতই ভিউজ থাকবে হবে এমনটা কিন্তু না, একটা সময় ডাউনফল আসবে, সেই সময়টা কিন্তু ও বুঝতে পারবে, ও টের পাবে, ঠিক আছে? তো এই যে অগ্নি পরীক্ষা আমাদের সম্পর্কে, সেই অগ্নি পরীক্ষার আগুনে যার যা শুকানোর আছে সবকিছু শুকিয়ে নাও। আচ্ছা, এই তো বললাম আমাদের লাইফ সংক্রান্ত কিছু কথা। এইবার আসি মারুকে নিয়ে কিছু কথা বলতে। অনেকেই আমাকে কমেন্ট করেছে, দেখেছি কমেন্টগুলো, আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে বলবো না। ও তো সবে সংসার শুরু করেছে, তাই না? ওকে একটু সামলাতে দাও। হ্যাঁ, সংসারের শুরুতে ওই মারুর বয়সী একটু 1 বছর পরে গিয়ে বিয়ে করেছিলাম, অনেক ভুল ভ্রান্তি করেছি, অনেক কথাও শুনেছি শ্বশুর বাড়িতে। অনেক কথা শুনতে হয়েছে, আর আমার মতন এরকম প্রত্যেককে শুনতে হয়, কম বেশি প্রত্যেককে শুনতে হয়, খোটা শুনতে হয়, সবকিছু সবার সাথে এরকমটা হয়। তো এইবার তোমরা যারা বলছো আমি এগ্রি করছি তোমাদের সাথে যে ও তো সবে সবে এসছে, আমার কথা সেটা নয় যে ভুল ভ্রান্তি হওয়া বড্ড স্বাভাবিক। কে বলেছে যে আমরা পাকাপোক্ত গৃহিণী হয়ে গেছি? কে বলেছে? মানুষ আমৃত্যু শিখতে পারে, আমৃত্যু শিখতে থাকে মানুষ। তো সেখানটায় ওর ভুল ভ্রান্তি হওয়াটা বড্ড স্বাভাবিক, কিন্তু ইন্টেনশনালি
মানুষকে মিথ্যে কথা বলা। একটা মিনিট, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, ফ্যানটা ছেড়ে আসলাম। ইন্টেনশনালি কাউকে মিথ্যে কথা বলা, তাও অনলি ফর কন্টেন্ট, সেটা কি মেনে নেওয়া যায়? তাহলে এখানে বসে কি ভ্যারেন্ডা বাজাই, এই যে কোলের উপর একটা কোলবালিশ, ভ্যারেন্ডা বাজাই, কোলবালিশ বাজাই? হ্যাঁ, ইন্টেনশনালি মিথ্যে কথা বলবে, ইন্টেনশনালি মানুষদেরকে ঠকাবে, সেটা নিয়ে ভিডিও করব না তো কি করতে এসছি এখানটায়? কন্ট্রোভার্সি করতে এসছি তো। আর তোমরা যদি ওর ভুলটা, ওর মিথ্যেটা, ওর মিথ্যাচারিতা দেখে খুশি থাকো তো খুশি হও, সেটা তোমাদের জব, সেটা তোমাদের কাজ, নিজেদেরকে নিজেদের সি বানিয়ে রাখা, এটা তোমাদের জব। আর আমার জব হচ্ছে যদি পয়েন্ট ওয়াইজ কিছু দেখি সেটাকে তুলে ধরা, এটা আমার জব। তো আমি তো তোমাদের জবে ইন্টারফেয়ার করছি না, তো তোমাদের এত জ্বালা কিসের? কিসের? তো গতকালকের ভিডিও বড় হচ্ছে, কিছু করার নেই, আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? গতকালকের ভিডিওতে মারু কি লিখেছে, ইয়েতে টাইটেলে কি লিখেছে? 51বর্তী পরিবার। আরে কেউ যদি যে বা আমাকে কমেন্ট করেছিলে না যে ওকে নিয়ে বললে পরে ওর ভিউজ বেশি হচ্ছে, ও বিশেষ ব্যক্তি হয়ে গেছে, তার জন্য ওকে নিয়ে বললে পরে ভিউজ হচ্ছে, তার জন্য করছে। তো এইভাবে নিজের দিকে অ্যাটেনশন ক্রিয়েট করা, যে আমি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুড়ে দিচ্ছি, করো, কন্টেন্ট বানাও আমাকে। তারপরে এই যারা তোমরা সি মার্কা ভিউয়ারগুলো আছো, যারা কিনা এসে বলো এই সমস্ত কথা, তোমাদের সাজে বলা? 51বর্তী পরিবার সংজ্ঞা কি? 51বর্তী পরিবারের সংজ্ঞা কি? যেখানে কিনা শ্বশুর শাশুড়ির যে কয়জন সন্তানাদি থাকবে, পুত্র সন্তানের কথা বলছি, বা কন্যা সন্তান যাদের কিনা বিয়ে হয়নি, তাদের সকলকে নিয়ে, তার মধ্যে কারা কারা থাকতে পারে? শ্বশুর শাশুড়ি, দেওর থাকলে দেওর, অর ভাসুর থাকলে ভাসুর, তার স্ত্রী থাকলে স্ত্রী, তার সন্তানাদি থাকলে তার সন্তানাদি, প্লাস আমি নিজে, সবাই মিলে একই হাড়ি চড়বে, একটাই হাড়ি চড়বে। হাড়ি এক যখন থাকে তখন সেটাকে বলে 51বর্তী পরিবার। এটাই তো 51বর্তী পরিবারের সংজ্ঞা। আমি তো তাই জানি, এতদিন পর্যন্ত তাই তো জানি, হোয়াট ইজ 51বর্তী পরিবার। কিন্তু এক্ষেত্রে মারু কি করলো? মারু বিয়ের পরে পালিয়ে গেল, একা থাকছে, ভাড়া বাড়িতে থাকছে, ভাড়া বাড়ি চেঞ্জ করে আবার ভাড়া বাড়িতে এসেছে, এসে শ্বশুর বাড়িতে দুদিনের জন্য গিয়ে 51বর্তী পরিবার বলছে। এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে ভুল বলে তোমাদের মনে হয় যে ও অল্প বয়স তো তাই ভুল করেছে? না, এটা ইন্টেনশনালি মিথ্যে কথা বলা, মানুষকে সি বানানো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডাকা যে আসো আমি আবার দিয়েছি কন্টেন্ট, নাও ভিডিও করো। কি মনে হয় তোমাদের? এই যে 51বর্তী পরিবারটা লিখেছে কিসের জন্য? কন্ট্রোভার্সি হওয়ার জন্য। ও বুঝে গেছে যে যতদিন আমাকে নিয়ে কেউ কথা না বলবে ততদিন পর্যন্ত আমার ভিউজ আপ হবে না। আর এটা সবচেয়ে বেশি ইজি যখন সুতপা বলবে, যখন সুতপা কাউকে নিয়ে নেগেটিভ ওয়েতে বলবে, তখন সেখানে লাইন দিয়ে সব লাইন দিয়ে একই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে নিয়ে, যাকে নিয়ে সুতপা কন্ট্রোভার্সি করবে নেগেটিভ ওয়েতে, অর্থাৎ সত্যি কথাগুলো তুলে ধরবে, তার হয়ে লাইন দিয়ে, তার আগা পাঁচতলা কিচ্ছু জানবে না, শুনবে না, তাকে নিয়ে কিন্তু পজিটিভ কন্ট্রোভার্সি করা শুরু হয়ে যাবে। এটা কিন্তু বন্টু বেশ ভালোভাবেই জানে। যাই হোক, শুনছিলাম বন্টুর পিছনে যেন লাগা না হয়, বন্টুর পিছনে যেন লাগা না হয়, এটা টিপিক্যালি থ্রেট দেওয়া হচ্ছিল কোন একটা লাইভে। যে বলছিল যে বন্টুর পিছনে যেন লাগা না হয়, সেই নোংরা ব্যক্তি বলেছিল যে আমি আর বন্টু নাকি দীঘায় গিয়ে, আমাদের সঙ্গে নাকি আরো দুটো ছেলে ছিল, আমরা নাকি মজ মস্তি অ্যাশ করে এসছি, নোংরামো করে এসছি। সেই নোংরা ব্যক্তিই বলেছে বন্টুর পিছনে যেন লাগা না হয়। হাউ হাস্যকর, তাই না? কি হাস্যকর এই জামানা, এই যুগ, যে যখনই দেখছে যে আমি কারোর এগেইনস্টে গিয়ে ভিডিও করছি, সেই লোকগুলো সেই ব্যক্তিকে নিয়ে যতই নোংরা কথা বলুক না কেন, সেই মুহূর্তে তারা ভুলে গিয়ে পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়ে তারা একেবারে তার পা চেটে খেয়ে ফেলে, তার পায়ের ছবি লাগিয়ে লাগিয়ে পায়ের পা ধরে প্রণাম করে, রীতিমতন পা চেটে খেয়ে ফেল, পা চেটে খেয়ে ফেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এরা কতখানি দোগলা
যে এইভাবে নিজেদের আসল ফেসগুলোকে তুলে ধরছে। তো যাই হোক, 51বর্তী পরিবারের কথা বলছিলাম। এইবার আমি তো এও শুনতে পেলাম যে মারুর ভাসুর যা নাকি আলাদা খায়, আর আমি তো সেরকম ভাবে রান্না বান্নাই হতে দেখলাম না ওদের বাড়িতে। ওদের বাড়িতে যে একটা তরকারি হচ্ছে, একটা ভাজা হচ্ছে, একটা ডাল হচ্ছে, মাছ হচ্ছে, কোনো কিছুই তো রান্না হতে দেখলাম না, তাই না? যদিও বা পরবের সময় গেছিল, মানে উৎসবের সময় গেছিল, তারপরেও মানুষের বাড়িতে তো একটা ভালো রান্না বান্না হয় সেরকম তো কিছু দেখলাম না। ওই যাই করছে আমাদের বন্টু করছে। তো কি বলছিলাম, হ্যাঁ, ওর ভাসুর নাকি আলাদা খায়। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে 51বর্তী পরিবার? বন্টু তো সব অ্যাঙ্গেল থেকে মিথ্যে কথা বলে চলেছে, সব অ্যাঙ্গেল থেকে মিথ্যে কথা বলে চলেছে। তারপরে ওর ভাসুর কি করে? টোটো চালায়। এছাড়া সোর্স অফ ইনকাম কি? ওই মেশিন রয়েছে, সেই মেশিন, সেলাই মেশিন রয়েছে, সেগুলো তো অনেকগুলো নাকি বিক্রি হয়ে গেছে। অর্থাৎ ওই মেশিন কোনো রকম কাজের মাধ্যমে নেই, মানে কোনো কাজ হয় না। আর ওর বাবার একটা দোকান আছে, যেটা কিনা বন্টু দাবি করে যে ওটা নাকি ওর হাজবেন্ডের দোকান। তাহলে সোর্স অফ ইনকামটা কি ওদের সংসারে? বন্টুর শ্বশুর বাড়িতে সংসারের সোর্স অফ ইনকামটা কি? আর টোটো নাকি রেগুলার চালানো হয় না। তাহলে এই যে লক্ষ্মী পুজোর আয়োজন থেকে এই যে আজকে যে দেখলাম মাংস রান্না করে খাওয়ানো হলো, এই টোটালটাই তো, আজকে না, গতকালকে দেখলাম মাংস রান্না করে খাওয়ানো হলো। তো এই টোটালটাই তো আমাদের বন্টু করছে, টোটালটা করছে। আর তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে বন্টুর শ্বশুর বাড়িতে যে লক্ষ্মী পূজা হয়েছে সেটা দেখে মনে হলো যে প্রথম মনে হয় ওদের বাড়িতে লক্ষ্মী পুজো হলো, অথবা অনেক বছর পর হয়েছে, এরকম করে লক্ষ্মী পুজো ওদের বাড়িতে হয় না। এটা এক্স্যাক্টলি কারণ বন্টু ওই দশমীর প্রণাম সেরে যেদিন চলে যাচ্ছিল, সেদিন কিন্তু ও বলছিল আরেকজন মহিলাকে যে নারকেল টারকেল এনে রেখো, নাড়ু বানাবো। এটা তো ওর বলার কথা নয়। এটা এই লক্ষ্মী পূজা যদি বড় করে বন্টুর শ্বশুর বাড়িতে আগাগোড়া হতো, তাহলে এই কথাগুলো তো বন্টুর বলার কথা ছিল না, তাই না? কারোর আর্থিক পরিস্থিতি নিয়ে কোনো সময়ই খিল্লি করা উচিত নয়, কিন্তু যেটা প্রিটেন্ড করা হচ্ছে সেটা যে মিথ্যে, সেটাকেই তুলে ধরার জন্য এই কথাগুলো বলা, তাই না? আজকে বন্টুর শ্বশুর বাড়ির লোকজনের যদি আর্থিক অবস্থা খারাপ হয়, আমি 2 পয়সা দিয়ে হেল্প করতে যাব না, আমি তাদেরকে খাওয়াতে যাব না। সুতরাং তাদের দারিদ্রতা নিয়ে বলার অধিকার আমার নেই, কিন্তু সেই দারিদ্রতাটাকে লুকিয়ে যদি মিথ্যে কথা বলা হয়, সেই জায়গাটাতে আপত্তি। তো যাই হোক, 51বর্তী পরিবার নিয়ে তো মিথ্যে কথাটা বলেই দিয়েছে। তারপরের দিন, মানে আজকের ভিডিওতে বলি কথা, সেটা হচ্ছে দেখলাম ওই বাচ্চা দুটোর জ্বর। তারপরে ও গতকালকে হচ্ছে তোমার ভিডিওতে দেখলাম যে মাংস খাওয়ার পরে নাকি হজম হয়নি, তাই গেছিল কোল্ড ড্রিঙ্কস আনতে। এদিকে বাচ্চাগুলো জ্বর। এই যে যারা আজকে আমার বন্টুর কমেন্ট বক্সে তোমরা বলছো যে বন্টু বাচ্চা খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে বাচ্চা, তাহলে যে বাচ্চাকে ভালোবাসবে, প্রকৃত অর্থে যে বাচ্চাকে ভালোবাসবে, সে বাচ্চার হেলথের সঙ্গে কি খিলওয়াড় করবে? বড় একটা ওয়ার্ড দিয়ে দিলাম। ছেলে খেলা করবে কি সে বাচ্চার হেলথের সাথে? ওদের বাড়ির বাচ্চা সহ বড়দের জ্বর লক্ষ্মী পুজোর দিনই আমরা জানতে পেরেছি, ধুম জ্বর। ইভেন বাচ্চাটার আজকের ভিডিওতেও দেখতে পেলাম যে বাচ্চাটার জ্বর। তাহলে তাকে বন্টু এত বাচ্চাপ্রেমী একজন মানুষ, সে কি করে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়? কোনো আইডিয়া আছে? তোমরা কি খাওয়াবে নাকি? তোমাদের বাড়ির বাচ্চাদের জ্বর এসেছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে নাকি? তো এইগুলো বন্টুকে ছোট করা উদ্দেশ্য নয়, এগুলো ফ্যাক্ট যে বন্টু যেটা করছে সেটা লোক দেখানো। এইটুকু বোঝার বয়স কি বন্টুর হয়নি? যারা তোমরা বলো যে সদ্য সংসারে এসেছে, ভুল একটু আধটু হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো এই বোধটা আসার জন্য কি তাকে আমার মতন 12 বছর সংসারের অভিজ্ঞতা লাগবে তার, যে ওর জ্বর এসেছে ওকে কোল্ড ড্রিঙ্কস দিও না খবরদার? তোমরা চোখে পট্টি পড়ে আছো, পট্টি পড়ে থাকো, তোমরা গান্ধারী সেজে থাকো, আমার ভিডিওতে আঙুল তুলতে এসো না। আমার কোনো শখ নেই যে যাকে একসময় ভালোবেসেছি তাকে বিনা কারণে আমি নিয়ে কাটাছেড়া করব। এই যে কথাগুলো বললাম, পয়েন্টগুলো তুললাম, একটা জায়গাতেও অযৌক্তিক বলে তোমাদের মনে হয়েছে? বন্টুর হাজবেন্ডের কথা বলি। আমার হাজবেন্ড যদি দেখে আমার জ্বর এসেছে, আমি ওষুধ খেয়েছি,
আমি যদি বলে থাকি যে আমি এই জিনিসটা বানাবো, আমার হাজবেন্ড বলবে না বানাতে হবে না, তোমার শরীর খারাপ, তুমি রেস্ট নাও। বন্টু বলেছে ঘুগনি বানাবে, মাথা যন্ত্রণা করছে, আসতো ঠাকুরনগর এই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে আসতো, আমি বুঝতে পেরেছি আসতে পারিনি, বৃষ্টির জন্য আসতে পারিনি। তো যেহেতু বন্টুর শ্বশুরবাড়ির লোকরা মানে কি বলে হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য, তো সেই কারণের জন্য ও আসতো, তো বৃষ্টির জন্য আসতে পারেনি। এবার বৃষ্টিতে ভিজে তারপরে এই এত হাপা দাপা গেল, সেই কারণে মাথা যন্ত্রণা করছে, জ্বর লাগছে, তাই ওষুধ খেয়েছে। তারপরেও ঘুগনি করবে, তার জন্য ঘুগনি করতে গেল। ঘুগনি করার পরে তার বরের পেট ভরেনি, বুঝতে পেরেছো? তার বরের পেট তখনও ভরেনি। তখন কি বললো, বন্টুকে বললো ছোলা ভাজা করতে। বন্টুর মুখ ভার হয়ে গেছে, শরীর খারাপ তো, তাই না? আর শরীর খারাপ না থাকলেও একটা মানুষ কতক্ষণ রান্না বান্না করবে? কিন্তু বন্টুর বরের তখনই ছোলা ভাজা চাই। বন্টুর বর সকালবেলা ছোলা ভাজা খাবে না, সকালবেলা খেলে হজম হবে না, না এরকমই সামথিং একটা কিছু বললো। তার জন্য তাকে তখনই, তোমাদের বর করবে নাকি এরকম? আর যদি তোমাদের বর তোমাদের শারীরিক অসুস্থতা বা শারীরিক পরিশ্রমকে অগ্রাহ্য করেও তাদের মন মর্জি খাটায়, তাহলে তোমাদের স্বামীরা তোমাদেরকে ভালোই বাসে না, ভালোই বাসে না। ঠিক আছে? তো চলো আজকে এইটুকুই রাখলাম, দুটো ভিডিও মিলিয়ে আজকে বলে দিলাম। আর হ্যাঁ, তোমরা বলছিলে না বাচ্চাটাকে খুব ভালোবাসে, বাচ্চাটাকে খুব ভালোবাসে, এরকম ভালোবেসেছিল মন্দিরার মেয়েকেও ভালোবেসেছিল, মন্দিরার মেয়েকেও কিন্তু ভালোবেসেছিল, আমার শেরুকেও ভালোবেসেছিল। হ্যাঁ, আমি জানি না, এই ভালোবাসা নিয়ে আমি কোনো প্রশ্নচিহ্ন তুলব না, কারণ কেউ বাচ্চাকে নিয়ে ভালোবাসার ভান করতে পারে কিনা আমার জানা নেই। কারণ আমি যদি প্রশ্নচিহ্ন তুলি, তাহলে আমার মনের মধ্যেও একটা কুটকুট করবে যে কেন আমি এটা কেন ভাবছি, ও হয়তো সত্যিই ভালোবাসে, ও হয়তো সত্যিই ভালোবাসে। আর যদি মনে হয় যে না ও ভালোবাসে না, তাহলে আমার মধ্যেই হয়তো কোথাও খামতি রয়েছে। আমি তো এটা ভাবতেই পারছি না যে বন্টু বাচ্চাদেরকে নিয়ে অ্যাক্টিং করছে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই বলবো যে জ্বর হয়েছে একটা বাচ্চার, তাকে কখনোই কোল্ড ড্রিঙ্কস দেওয়াটা উচিত হয়নি। বাদ বাকি তোমরা যারা বলছো যে বন্টু বাচ্চাকে খুব ভালোবাসে, একটু প্রশ্ন করো। আমি যে পয়েন্টটা তুলে দিলাম সেটা নিয়ে একটুখানি নিজেদেরকে প্রশ্ন করো যে ও কি সত্যি এত বাচ্চা, বন্টু কি এতই বাচ্চা যে জ্বর হলে পরে কোল্ড ড্রিঙ্কস দিতে নেই সেইটুকু জানে না? আর এই যে লক্ষ্মী পুজো, এটা টোটালটাই কন্টেন্ট ছিল কি না, এটাও কি তোমরা এখনো বুঝতে পারছো না? ওদের ভিডিও দেখে, আজকে গতকালকের ভিডিওতে শাশুড়ি মাকে দিয়ে বলাচ্ছে যে আমরা আমাদের পরিবারের 9 জন, ওইটুকু জাস্ট মানে পারে না, তো বেচারি পারে না, ওইটুকু জাস্ট বলেছে পরিবারে আমরা 9 জন। একটাই হাড়ি কি? কোথায় দেখলাম না তো যাকে হাতে হাতে করে দিতে? হ্যাঁ, কোথায় দেখলাম না তো যা আঠা বসে সবাই একসাথে বসে খাচ্ছে? দেখলাম না তো। এটা তো করা উচিত ছিল। 51বর্তী পরিবার বলে কথা, যে কিনা শুরু থেকেই বলে এসেছে আমি ওই বাড়িতে আমি থাকবোই না। তোমরা জানো সেটা? তোমরা কি সেগুলো জানো? যার কিনা এটাই মাথায় চলছে যে আমি ওখানটা কোনোদিনও যাব না। হ্যাঁ, এই যে কন্টেন্টের সূত্রে যাবে, বাট কোনোদিনও গিয়ে স্টিল থাকবে না। সে আবার 51বর্তী পরিবার বলে। তাও যদি হতো, ও তো বেড়াতে যাবে, থাকুক না, মাসখানেক সংসার করুক না, টানা মাসখানেক সংসার করুক, বেশি করতে লাগবে না, মাসখানেক সংসার করুক, তারপরে বুঝবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।